ভেক্টরের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। এই লেকচারে আমরা আলোচনা করব ভেক্টর গুণন বা ক্রস প্রোডাক্ট। তো আমরা ভেক্টরের প্রকাশ মাধ্যম জানি দুইটা। যদি আমাদের দুইটা ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ জানা থাকে, অর্থাৎ কোণের মাধ্যমে যদি আমাদের দিকটা নির্দেশিত হয়, সেক্ষেত্রে আমরা ক্রস গুণনের একটা প্রসেস অ্যাপ্লাই করব। আবার যদি আয়ত একক ভেক্টরের মাধ্যমে, যেমন এ ধরো 2i, এইভাবে আয়ত একক ভেক্টরের মাধ্যমে আমাদের ভেক্টর নির্দেশিত হয়, তো এই ক্ষেত্রে আমরা ভেক্টরের আরেকটা নিয়ম ফলো করব। যদি কোণের মাধ্যমে, যেমন এখানে থিটার মাধ্যমে আমাদের দিকটা নির্দেশিত হয়, সেক্ষেত্রে আমাদের ক্রস গুণন হবে এ ক্রস বি, অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণন সমান দুইটা ভেক্টরের মান। যেমন এখানে এ এর মান এবং বি এর মান, দুটো ভেক্টর মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। তো এই ভেক্টর গুণনটা একটা ভেক্টর রাশি। আমরা ইতিপূর্বে ডট গুণন পড়েছিলাম, যেখানে ডট গুণনের রেজাল্টটা ছিল একটা স্কেলার রাশি। যেহেতু ভেক্টর গুণনের অ্যান্সারটা একটা ভেক্টর রাশি, এই কারণে এখানে আমাদেরকে একটা একক ভেক্টরের মাধ্যমে তাদের দিকটা নির্দেশ করে দিতে হবে। যেমন এই ক্ষেত্রে যদি আমরা এ এবং বি কে মান দিয়ে নির্দেশ করি, এ এর মান ধরো 5, বি এর মান ধরো 6 এবং তাদের মধ্যবর্তী কোণ ধরো 30 ডিগ্রি, তাহলে এদের ভেক্টর গুণনের মান হবে 5 × 6 sin 30 ডিগ্রি এবং দিকটা নির্দেশিত হবে একটা একক ভেক্টর, যেখানে এটা ইটা দিয়ে নির্দেশ করছি। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 30 × হাফ ইটা, অর্থাৎ 15 ইটা। এবার যদি আয়ত একক ভেক্টরের মাধ্যমে ভেক্টর নির্দেশিত হয়, সেক্ষেত্রে আমরা দেখো শুধুমাত্র আই নিয়ে আমি যখন চিন্তা করব, এটা বোঝার জন্য আমি একটু ব্যাখ্যা করি পাশে। ধরো নর্মাল গুণনের ক্ষেত্রে আমরা যেভাবে করি, এই আয়ের সাথে সবার গুণ হবে, জে এর সাথে সবার গুণ হবে এবং কে এর সাথেও আলটিমেটলি সবার গুণ হবে। তো ধরো আয়ের সাথে আমি প্রথমে আয়ের গুণন দিই, তাহলে আই ক্রস আই, আই ক্রস আই থেকে আমরা কি পাবো? আয়ের মান অর্থাৎ 1 এবং আবার আয়ের মান অর্থাৎ 1, দুটা ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের মান। এখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে চিন্তা করো। আই যেহেতু এক্স অক্ষ বরাবর, এখানে দুটো ভেক্টরই কিন্তু একই দিকে ক্রিয়াশীল, তার মানে তাদের মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি, সেক্ষেত্রে সাইন 0 ডিগ্রি হবে। এবং আমরা জানি সাইন 0 ডিগ্রির মান কত? 0, অর্থাৎ এখানে আই ক্রস আই এর মান হবে 0। এখান থেকে বোঝা যাচ্ছে আমরা আই ক্রস আই এখান থেকে মান পাচ্ছি 0, এবং আই ক্রস জে যদি করি, তাহলে হচ্ছে আই ক্রস জে এর ক্ষেত্রে দুইটার মান 1, তো দুইটার মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন। যেহেতু আই এক্স অক্ষ বরাবর এবং জে ওয়াই অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, তারা পরস্পর লম্ব দিকে ক্রিয়া করছে, সেক্ষেত্রে এখানে হবে সাইন 90 ডিগ্রি। তো আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কত? 1, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 1। একইভাবে নিশ্চয়ই আমরা আই ক্রস কে এর ক্ষেত্রে সেম মান পাবো, যেক্ষেত্রে 1 + 1 sin 90 ডিগ্রি, যেহেতু এক্স অক্ষ এবং জেড অক্ষ পরস্পর লম্ব বরাবর ক্রিয়া করে, এখানে অ্যান্সারটা কিন্তু 1। তাহলে আমরা বুঝলাম যেই ভেক্টরটা, যেই আয়ত একক ভেক্টরটাকে আমরা কনসিডার করছি, তার নিজের মধ্যে যদি গুণন হয়, সেক্ষেত্রে আমরা মান পাবো 0, কিন্তু ওই ভেক্টরটার সাথে অন্য আয়ত একক ভেক্টরের যদি গুণন হয়, সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি 1 করে। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র আয়ত একক ভেক্টরগুলোকে কনসিডার করে 0 এবং 1 পাচ্ছি। যদি অন্য সহগ থাকে বা ওই আয়ত একক ভেক্টরের দিকে, অর্থাৎ এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে, জেড অক্ষের দিকে যদি মান থাকে, সেক্ষেত্রে তাদের গুণ করলে কিন্তু আমরা নির্দিষ্ট একটা মান পাবো। তো এই ক্ষেত্রে আমরা বুঝলাম আই একক ভেক্টরের সাথে আমরা জে একক ভেক্টর এবং কে একক ভেক্টরকে গুণ করব, এবং একই সাথে যে একক ভেক্টরের সাথে আমরা গুণ করবো আই একক ভেক্টর এবং কে একক ভেক্টরের। তো এইটাকে অ্যাকচুয়ালি খুবই সাবলীলভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে সবসময় নির্ণায়কের সাহায্য নেব। তো নির্ণায়কের সাহায্য নেওয়ার জন্য আমরা যেটা করব, এ ক্রস বি ইকুয়ালস টু হবে, প্রথমে আমরা আয়ত একক ভেক্টরগুলোকে সাজিয়ে ফেলবো। এই যে এ ভেক্টর যেটা আছে, সেটার আয়ত একক ভেক্টরের সহগগুলোকে আমরা ক্রমান্বয়ে সাজাবো, এবং বি ভেক্টরের ক্ষেত্রেও আমরা আয়ত একক ভেক্টরের সহগগুলোকে ক্রমান্বয়ে সাজিয়ে ফেলবো। তো নির্ণায়কের নিয়ম অনুযায়ী আমরা কি করতাম, যেই রাশিটাকে আমরা কনসিডার করবো, সেটার সারি কলাম বাদ দিয়ে বাকিগুলোকে এই বরাবর গুণ করব। এই বরাবর গুণ করার সময় প্লাস, এই বরাবর গুণ করার সময় মাইনাস। তাহলে স্বভাবত এখানে যেটা হচ্ছে, আয়ের সাথে কিন্তু আয়ের গুণ হওয়ার কোনো সুযোগ থাকছে না। তো নির্ণায়কের সাহায্যে আমরা খুব সহজেই আয়ত একক ভেক্টরের মাধ্যমে যদি ভেক্টর নির্দেশিত হয়, তাদের ক্রস গুণনের মানটা পেয়ে যাই। তো এখানে যদি আমরা এ এবং বি এর ক্রস গুণনের মানটা বের করি, সেক্ষেত্রে হবে আই, এখানে আসতেছে 3 - 5, তার মানে হচ্ছে -15, এখানে হচ্ছে 2 × 4, তার মানে -8। জে এর ক্ষেত্রে আমরা নিব মাইনাস জে, জে এর সারি কলাম বাদ থাকছে 2 × -5, তার মানে -10, আর 4 × 3 = 12, -12। আবার কে এর ক্ষেত্রে আমরা কে এর সারি কলাম বাদ দিলে পাচ্ছি 2 × 2, অর্থাৎ 4, -9। তাহলে অ্যান্সার হচ্ছে -23i -22j। আচ্ছা, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 22j -5k। তো যখন আমাদের আয়ত একক ভেক্টরের মাধ্যমে ভেক্টর নির্দেশিত হবে, সেক্ষেত্রে আমরা নির্ণায়কের সাহায্যে খুব সহজে
ক্রস গুণন করে ফেলতে পারি। আর যদি কোণের মাধ্যমে দিকটা নির্দেশিত হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দুটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতটা এটাকে গুণ করলেই আমরা সরাসরি ভেক্টর বা ক্রস গুণনের মানটা পেয়ে যাচ্ছি। তো এই জায়গায় খেয়াল করি, আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র মান নিয়ে কনসিডারেশন রেখেছি, এখানে আমরা দিক নিয়ে কোনো আলোচনা এখনো করি নাই। কিন্তু ভেক্টর গুণনের যে রেজাল্ট সেটা কিন্তু একটা ভেক্টর রাশি। তো এখন যে ভেক্টর গুণনটা বের হলো, যে রেজাল্টটা বের হলো, সেটার দিকটা নিয়ে যদি আমি একটু চিন্তা করি, তাহলে ভেক্টর গুণনের দিকটা কোন দিকে হবে বা এই দিক নির্ণয়ের নিয়মটা কি। এই কারণে আমাদের একটা সুন্দর নিয়ম আছে যেটাকে আমরা বলে থাকি ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী ভেক্টর গুণনের দিকটা হবে যে দুটো ভেক্টরের মধ্যে আমি ক্রস গুণন করব, আমাকে খেয়াল করতে হবে এ ক্রস বি নাকি বি ক্রস এ। আমার কিন্তু এখানে এ ক্রস বি করেছি আমি, তাহলে যেই ভেক্টরটা প্রথমে থাকবে আমি সেখানে ডান হাতটাকে এমনভাবে প্লেস করব যাতে করে আমার ডান হাতে সহজে আমি মুঠো পাকাতে পারি, তাহলে দেখো এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণ যেটা, দেখো এ থেকে বি এর মধ্যবর্তী কিন্তু এটাও একটা কোণ যেটা বৃহত্তম কোণ, কিন্তু আমরা এখানে ক্ষুদ্রতম কোণের দিকে হাতের মুঠো পাকাবো। এর মাধ্যমে বৃদ্ধাঙ্গুলিটা যেই দিক নির্দেশ করবে সেইটা হচ্ছে আমাদের ক্রস গুণনের দিক। তাহলে এখানে এ এবং বি এর ক্রস গুণনের দিকটা হবে এই দিকে, বোর্ডের বাইরের দিকে। আবার দেখো যদি আমি বি ক্রস এ করতাম, তাহলে বি থেকে এর দিকে ক্ষুদ্রতম কোণে মুঠো পাকানোর জন্য আমার হাতটাকে এভাবে প্লেস করতে হতো। সেক্ষেত্রে আমি যদি মুঠো পাকাই তাহলে এই বৃদ্ধাঙ্গুলিটা দেখো বোর্ডের ভিতরের দিকে যাচ্ছে, তার মানে এ ক্রস বি এর ক্ষেত্রে আমার দিকটা হবে এই বাইরের দিকে, আর বি ক্রস এ এর ক্ষেত্রে আমার দিকটা হবে ভিতরের দিকে, এইভাবে। তাহলে এ ক্রস বি হোক বি ক্রস এ হোক, দুই ক্ষেত্রেই কিন্তু আমার যে ক্রস গুণনের যে দিকটা আসতেছে সেটা কিন্তু এ এবং বি দুজনেরই লম্ব দিকে। দেখো এ ক্রস বি হলে এই যে দিকে, তাহলে এর লম্ব দিকে হচ্ছে না, এ বি এর লম্ব দিকে হচ্ছে। আবার যদি ভিতরের দিকে হয় সেক্ষেত্রেও কিন্তু লম্ব দিকে হচ্ছে। তো এই কারণে ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী আমাদের ক্রস গুণনের দিকটা হবে যেই দুইটা ভেক্টরের আমি ক্রস গুণন করছি তাদের উভয়েরই লম্ব দিকে। তো এইটা আমি এখানে আর লিখে দিলাম না, কারণ এটা খুবই সহজ একটা বিষয়, তোমরা চাইলে বই থেকে এটা আরো সুন্দর করে চেক করে নিতে পারো। এই ক্ষেত্রে এই নিয়মটা যদি আমি এই জায়গাতে অ্যাপ্লাই করি, যখন আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে চিন্তা করো আই ক্রস আই, আচ্ছা এটা তো জিরো, এটা বাদ দেই, আই ক্রস জে, তাহলে আই কোন দিকে, এক্স অক্ষের দিকে, জে কোন দিকে, ওয়াই অক্ষের দিকে। তাহলে এদের ক্রস গুণনের দিকটা কোন দিকে হবে, আই থেকে জে এর দিকে যদি আমি মুঠো পাকাই তাহলে এটা উপরের দিক নির্দেশ করতেছে, যেটা জেড অক্ষের দিক। সুতরাং জেড অক্ষের দিকে আমার কোনো আয়ত একক ভেক্টর জানা আছে কিনা, অবশ্যই আছে, যেটা হচ্ছে কে ভেক্টর। তাহলে আই ক্রস জে এর দিকে একক ভেক্টরটা হবে এই যে কে। আবার আই ক্রস কে যখন করেছি তাহলে চিন্তা করো এক্স অক্ষ এবং জেড অক্ষ দুইটার লম্ব দিকে কোনটা থাকে, ওয়াই অক্ষ। এই কারণে এখানে আমাদের আসতেছে জে। তো এইটা খুব সহজ করে মনে রাখার জন্য আমরা একটা অ্যারো চিন্তা করবো, ধরো এইভাবে একটা অ্যারো চিন্তা করবো, যেখানে ধরো এটা আই একই ক্রমে আছে, এদিকে হচ্ছে জে একই ক্রমে আছে, এখানে হচ্ছে কে। এই অ্যারোটা আমরা মাথায় রাখবো। তাহলে আই ক্রস জে যখন করবো তখন আমার অ্যান্সার আসবে কে, আবার জে ক্রস কে যখন করবো তখন আমার অ্যান্সার আসবে আই, আবার যখন কে ক্রস আই করবো তখন আসতেছে জে। এখন এটাকে আমি যদি এখানে সুন্দর করে লিখে রাখি, আই ক্রস জে এটা আসবে হচ্ছে আমার কে, আবার জে ক্রস কে এটা আসবে আমার আই, একই সাথে কে ক্রস আই এটা আসবে জে। এখন মাথায় আসতে পারে না যদি আমি বিপরীতভাবে ক্রস গুণনটা করি, যেমন জে ক্রস আই করি না, এখানে আমি আই ক্রস জে করেছি সেটার কারণে আমি কে পেয়েছি, কিন্তু যদি আমি জে ক্রস আই করি তাহলে জে ক্রস আই এর ক্ষেত্রে আমরা একটু আগে শিখলাম না যে এ ক্রস বি এর দিকটা যেদিকে, বি ক্রস এ এর দিকটা ঠিক তার বিপরীত দিকে। তাহলে এখানেও আই ক্রস জে এর দিকটা এক্স অক্ষের ধনাত্মক দিকে ছিল, তাহলে জে ক্রস আই হবে, সরি আই ক্রস জে এর দিকটা ছিল জেড অক্ষের ধনাত্মক দিকে, তাহলে জে ক্রস আই হবে জেড অক্ষের ঋণাত্মক দিকে, সেটা হবে মাইনাস কে। তাহলে এই অ্যারোটা থেকে তুমি যদি এটা নির্ধারণ করতে চাও, যদি একই ক্রম মেনটেন করে, হ্যাঁ, তাহলে আমরা প্লাস দিব, যদি বিপরীত দিক থেকে আসে সেক্ষেত্রে আমরা মাইনাস বসাবো। অর্থাৎ যখন আই ক্রস জে হবে তখন এটা আসবে কে, জে ক্রস কে হলে এটা আসবে আই, কে ক্রস আই হলে এটা আসবে জে। কিন্তু জে ক্রস এ দেখো তো এটা বিপরীত দিক থেকে আসছে না, তাহলে অ্যান্সার আসবে কে কিন্তু মাইনাস কে। আবার আই ক্রস কে হলে সেটা আসবে জে কিন্তু মাইনাস জে, আবার কে ক্রস জে আসলে সেটা হবে মাইনাস আই। আমার মনে হয় বুঝতে পেরে গেছো, এটা হবে ধরো কে ক্রস আই তাহলে আসবে মাইনাস জে, আবার ধরো কে ক্রস জে তাহলে আসবে মাইনাস আই। তো ভেক্টর গুণনে কিন্তু দিকটা খুবই গুরুত্বপূর্ণ।
এই যে আমি আয়তাকার ভেক্টরের ক্রস গুণনগুলো দেখালাম, এগুলো থেকে কিন্তু খুবই কমনলি বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসতে দেখা যায়। যেমন কয়েকটা যদি আমি একটু সলভ করে দেখাই তোমাদেরকে। এখানে চিন্তা করো আই ক্রস জে ক্রস কে, এই যে আমি ভেক্টরটা পাচ্ছি, এখানে আই ক্রস জে এর মাধ্যমে একটা ভেক্টর রাশি বের হবে এবং ওই ভেক্টর রাশির সাথে আবার কে কে ক্রস গুণন করলে আরেকটা ভেক্টর রাশি বের হবে। তাহলে এই তিনটা ভেক্টর রাশির ক্রস গুণনে আমার আলটিমেট ভেক্টর রাশির দিকটা কোন দিকে হবে? খুব বরাবর, কারণ এখানে তো মান আমার ওয়ান সবগুলোরই। তাহলে প্রথমে আমরা চিন্তা করি আই ক্রস জে, এটা কি একই ক্রমে আছে না? আই ক্রস জে, হ্যাঁ, তোমার তো ঘড়ির কাঁটা বিপরীত দিক থেকেই তো আসছে এটা। তাহলে আই ক্রস জে হলে এটা হবে কে, আই ক্রস জে হলে এটা হবে কে, আবার আসতেছে কে ক্রস কে। তাহলে কে ক্রস কে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, অর্থাৎ এটা আসবে কত? 0। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তো একই রকম আরেকটা যদি দেখি কে ক্রস আই ক্রস জে, তো এইটার দিকটা কোন দিকে হবে বলো তো? দেখো কে ক্রস আই এর ক্ষেত্রে আমরা পাচ্ছি, দেখো এটা একই ক্রমে আছে, তাহলে আমরা পাবো জে, আবার জে ক্রস জে হলে এটা আসতেছে 0। আচ্ছা, এখানে যদি জে না দিয়ে আমি আই দিতাম, তাহলে দেখো জে ক্রস আই, সেক্ষেত্রে আমার মানটা কত আসবে? জে ক্রস আই বিপরীত দিক থেকে আসছে না, তাহলে হবে মাইনাস কে। তো এই আয়তাকার ভেক্টরের মধ্যবর্তী ক্রস গুণনের প্রচুর এমসিকিউ তোমরা কোশ্চেন ব্যাংকে পেয়ে যাবা। ইভেন তোমাদের যে ইসাক স্যারের বই, তপন স্যারের বইয়ের পিছনে এমসিকিউ গুলো সলভ করতে গেলেও এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন পেয়ে যাবা। এগুলো কিন্তু খুবই কমনলি পরীক্ষা আসতে দেখা যায়। তো আমার মনে হয় আয়তাকার ভেক্টরের মাধ্যমে ক্রস গুণনের ক্ষেত্রে এর মান এবং দিক বের করা নিয়ে তোমাদের কোনো সংশয় নেই। আর এটা খুবই সহজ টপিক হওয়ায় আমি এটা নিয়ে খুব বেশি ব্যাখ্যা করছি না। এই জায়গাতে আমি যদি আবার ফিরে আসি, যখন কোণের মাধ্যমে দিকটা নির্দেশ হবে, এই জায়গায় মানটা বের করা তো খুবই সহজ, কিন্তু এই দিকটা আসলে কোন দিকে? ডান হাতে স্ক্রু নিয়ম দিয়ে আমি বুঝে গেছি, ঠিক আছে, এ এবং বি এর লম্ব দিকে, কিন্তু সেটা আমি প্রকাশ করবো কিভাবে? তো এজন্য যদি আমার এরকম হয় যে আমার বৃদ্ধাঙ্গুলিটা আমার দিকে আসছে, বৃদ্ধাঙ্গুলি যদি আমার দিকে আসে, এইটা মনে রাখার ক্ষেত্রে তোমরা একটা তীর চিহ্নকে চিন্তা করতে পারো। এই যে অ্যারো সাইনটা, যদি তুমি দেখো একটা তীর তোমার দিকে আসছে, এই তীরটা তোমার দিকে আসছে, এখানে যদি কেউ দাঁড়ায় থাকে, সে কিন্তু এই যে তীর চিহ্নটা একটা ডট সাইন দেখতে পাবে, জাস্ট একটা পয়েন্ট দেখতে পাবে। তাহলে যদি এ ক্রস বি হয়, সেক্ষেত্রে আমরা এই যে ইটার দিকটা, এই দিকটা এইভাবে একটা ডটের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর যদি কখনো এমন হয় যে এই বৃদ্ধাঙ্গুলিটা তোমার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে তুমি চিন্তা করো, তোমার থেকে এই তীর চিহ্নটা যদি দূরে সরে যায়, তুমি কোনটা দেখতে পাবে? এই সামনের অংশটা না পিছনের অংশটা? অবশ্যই পিছনের অংশটা, যেটা একটা এক্স সাইনের মতো দেখাচ্ছে বা একটা ক্রস সাইনের মতো দেখাচ্ছে। তাহলে যখন আমার এখানে বি ক্রস এ হবে, এটা ছিল আমার যখন এ ক্রস এ হয়েছে, এ ক্রস বি হয়েছে, আর এরকম ক্রস সাইন দেখতে পাবা যখন তোমার বি ক্রস এ হবে। তো এটা নির্ধারণ করার ক্ষেত্রে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে যখন তুমি ক্রস গুণন করবা, তুমি প্রথমে কোন ভেক্টরটা আছে সেইখানে ডান হাতটাকে এমনভাবে রাখবা যাতে করে ক্ষুদ্রতম কোণে তুমি সহজে মুঠো পাকাইতে পারো। তাহলে এ থেকে বি এর দিকে মুঠো পাকায় আমি দেখছি এটা আমার দিকে আসছে, তাহলে সেটা ডট সাইন হবে। আবার বি ক্রস এর ক্ষেত্রে যখন আমি মুঠো পাকাচ্ছি, তখন আমার আঙুলটা আমার থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আমরা ক্রস সাইনটা ইউজ করব। তবে এই সাইন ছাড়াও আমি ইটার দিকটা নির্দেশ করতে চাইলে আমাকে বলতে হবে ইটার দিকটা হচ্ছে দুইটা ভেক্টরেরই লম্ব দিক বরাবর, এবং এটা একটা একক ভেক্টর। তো আমি এই ইটাটার পরিচয় যদি একটু দেই, ইটাটাকে আমি বলতে পারি এটা একটা লম্ব একক ভেক্টর। এটা হচ্ছে একটা লম্ব একক ভেক্টর, যেটার দিক নিশ্চয়ই এ ক্রস বি এর দিকে, অর্থাৎ এ এবং বি এর লম্ব দিকে। তাহলে এবং এটা একটা একক ভেক্টর, তাহলে আমি এ ক্রস বি যে ভেক্টরটা পাবো, সেটাকে তার মান দিয়ে যদি আমি ভাগ করি, এ ক্রস বি এর মানটা দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে এ ক্রস বি এর দিকে একটা একক ভেক্টর বের হয়ে যাচ্ছে না? এইটাই আসলে আমার সেই ইটা, এইটাই হচ্ছে আমার ইটা, যেটা এ ক্রস বি এর দিকে একটা একক ভেক্টর, অর্থাৎ এ এবং বি উভয়ের দিকে একটা লম্ব একক ভেক্টর। এ এবং বি দুইজনেরই লম্ব বরাবর একটা একক ভেক্টর, এ কারণে আমরা ইটাটাকে বলছি লম্ব একক ভেক্টর। তো দুইটা ভেক্টর দিয়ে তোমার লম্ব একক ভেক্টর বের করার সিকিউ আমরা কমনলি পরীক্ষায় আসতে দেখি। তো এই টপিকটা আমরা একটু পরে আবার পড়ব। তো প্রথমত দুইটা ভেক্টর যদি দেয়া থাকে, তাদের ক্রস গুণন করার নিয়মটা আমার মনে হয় তোমরা বুঝে গিয়েছো। যদি কোণের মাধ্যমে দেয়া থাকে, তাহলে দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন এর গুণফলটাই হচ্ছে আমার তাদের ক্রস গুণন। আর যদি আয়তাকার ভেক্টরের মাধ্যমে দেয়া থাকে, তাহলে আমরা ওই যে নির্ণায়কের মাধ্যমে খুব সহজে ক্রস গুণনটা বের করে ফেলবো। তো এই ক্রস গুণনের দিকটা এবং ক্রস গুণনের মানটা বের করা নিয়ে যদি কোনো সংশয় না থাকে, তাহলে আমরা এখন শিখবো ক্রস গুণনের ব্যবহার করে আমরা আসলে কি কি প্রশ্ন সমাধান করতে পারি।
তো দুটি ভেক্টরের ক্রস গুণন ব্যবহার করে আমরা মোটা দাগে 3 ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে দেখি, যেটা সমাধান করতে গেলে আমার ক্রস গুণনকে ব্যবহার করতে হবে। যেমন প্রথমটা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা এটা যাচাই করা, এবং দ্বিতীয়টা হচ্ছে দুটি ভেক্টরেরই লম্ব একক ভেক্টর নির্ণয়, যেটা আমরা এখনই শিখলাম যে আমার ভেক্টর গুণনের দিকটা যেদিকে সেই দিকে যে একক ভেক্টরটা হবে সেটাই কিন্তু আমার দুইটা ভেক্টরেরই লম্ব দিকে একক ভেক্টর, একটু আগে যেটা ইটা দিয়ে আমি ডিফাইন করেছিলাম। এবং সর্বশেষে যেটা ক্ষেত্রফল নির্ণয়, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। ক্ষেত্রফল নির্ণয় আমি 3 স্টার দিয়ে রাখলাম। তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা এটা কিভাবে যাচাই করব? দেখো আমরা যেটা শিখলাম এ ক্রস বি, দুটি ভেক্টরের যদি আমি ক্রস গুণন করি, ধরো দুইটা ভেক্টর এ ক্রস বি, তাহলে এদের মধ্যবর্তী ক্রস গুণনটা হবে দুইটা ভেক্টরের মানের এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের গুণফলটা। তাহলে স্বভাবতই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল এইটা বোঝায় কিভাবে? তাদের মধ্যবর্তী কোণটা কত হতে হবে? 0 ডিগ্রি হতে হবে। দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণটা যদি 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রেই শুধুমাত্র ওই দুইটা ভেক্টর কি সমান্তরাল, অর্থাৎ একই দিকে ক্রিয়া করছে। এখন এই থিটার মানটা যদি আমি এখানে বসাই তাহলে আমরা কি পাবো? দুইটা ভেক্টরের মান ইনটু সাইন 0 ডিগ্রি। দুইটা ভেক্টরের মান যতই হোক না কেন আলটিমেটলি সমান্তরাল হলে তো তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি, তার সাইন 0 ডিগ্রির মান আমরা জানি 0। তাহলে আলটিমেটলি কিন্তু ক্রস গুণনের মানটা কত আসবে? 0 আসবে। সুতরাং যদি আমি দুইটা ভেক্টর সমান্তরাল কিনা যাচাই করতে চাই তাহলে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনটা বের করে দেখব। ক্রস গুণনের মান যদি 0 হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল, আর যদি 0 না হয় তাহলে অবশ্যই সমান্তরাল না। এরকম সেম একটা জিনিস কিন্তু আমরা ডট গুণনে পড়ে এসেছিলাম। তো ডট গুণনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দ্বয় যদি লম্ব হয়, সেক্ষেত্রে তাদের ডট গুণনের মানটা 0 হয়। অর্থাৎ ডট গুণন 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে এবং ক্রস গুণন 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। মনে রাখবে এটা, ডট গুণন 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, আর ক্রস গুণন 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। এরপরে লম্ব একক ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমত একটু আগে শিখলাম ইটা ভেক্টরটা যদি আমি দুইটা ভেক্টরেরই লম্ব দিকে একটা একক ভেক্টর চিন্তা করি, সেক্ষেত্রে আমরা সেটা বের করার প্রসেস জানি। দুইটা ভেক্টরকে ক্রস গুণন করব, তাহলে দুইটা ভেক্টরের লম্ব দিকে একটা ভেক্টর বের হবে। তো সেটাকে একক বানাইতে গেলে এই ভেক্টরটাকেই তার মান দিয়ে যদি আমি ভাগ করি, চিন্তা করো কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কিন্তু আমরা একক ভেক্টর পাই। তাহলে এ ক্রস বি যে ভেক্টরটা, এটা কিন্তু এ এবং বি দুইটা ভেক্টরেরই লম্ব দিকে। এখন একক বানানোর ক্ষেত্রে আমি এদের ক্রস গুণনের যে মানটা, এই মানটা দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমাদের একক ভেক্টরটা বের হয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের লম্ব একক ভেক্টর নির্ণয়ের প্রসেস। এরপরে আমরা দেখব ক্ষেত্রফল নির্ণয়। তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা অবস্থা দেখতে পাই। প্রথমত একটা আছে সামান্তরিকের। তো সামান্তরিকের ক্ষেত্রে আমার খেয়াল করতে হবে সন্নিহিত বাহু দেয়া আছে নাকি কর্ণ দেয়া আছে। যদি সন্নিহিত বাহু দেয়া থাকে, সন্নিহিত বাহু দেয়া থাকে অর্থাৎ এইরকম, ধরো এটা একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু, এটাকে আমি এক্সপ্লেন করে একটা সামান্তরিক কল্পনা করি। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, অর্থাৎ সামান্তরিকের দুইটা বাহু দুইটা ভেক্টর নির্দেশ করছে। সেক্ষেত্রে এই সামান্তরিকটার ক্ষেত্রফল বের করার উপায় হচ্ছে দুইটা ভেক্টরকে ক্রস গুণন করা। দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণন করি তাহলে এর ক্ষেত্রফলটা নির্দেশ করবে অবশ্যই এই ক্রস গুণনের মানটা, এই ক্রস গুণনের মানটা বা ক্ষেত্রফল নির্দেশ করবে। যেহেতু আমরা একটু আগে শিখলাম ক্রস গুণন নিজে একটা ভেক্টর রাশি, সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে ক্ষেত্রফল অবশ্যই ভেক্টর রাশি। ক্ষেত্রফল কি? ভেক্টর রাশি। আচ্ছা, সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া থাকলে সরাসরি ওই বাহু দুইটার ক্রস গুণনের মানটাই ক্ষেত্রফল নির্দেশ করবে। আর যদি কর্ণ দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকে বলতে এইটা ধরো সামান্তরিক, হ্যাঁ এটা ধরো সামান্তরিক, তো এই একটা এ একটা কর্ণ, আর এটা হচ্ছে বি, এটা আরেকটা কর্ণ। তো যদি দুইটা সামান্তরিকেরই কর্ণ জানা থাকে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো হাফ ইন্টু ওই দুইটা কর্ণের ক্রস গুণনের মান। তো মাথায় রাখবা সন্নিহিত বাহু হলে আমাদের শুধুমাত্র দুইটা এই ভেক্টরের ক্রস গুণনের মানটাই ক্ষেত্রফল নির্দেশ করবে। আর যদি কর্ণ জানা থাকে সেক্ষেত্রে দুইটা ভেক্টরের ক্রস গুণনের মানের সাথে হাফ গুণ করে আমার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এটা মনে রাখা খুব বেশি কঠিন হবে না আশা করছি। এরপরে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু অলরেডি তুমি বের করেই ফেলেছো। কেন? দেখো সামান্তরিককে যদি আমি এখানে মাঝামাঝি বরাবর দ্বিখণ্ডিত করি তাহলে দুই পাশে দুইটা ত্রিভুজ হয়ে যাচ্ছে না, সমান মানের দুইটা ত্রিভুজ হয়ে যাচ্ছে না। তাহলে তুমি যখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করেছিলে সেই ক্ষেত্রফলটাকেই যদি অর্ধেক করে ফেলো তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা চলে আসতেছে।
অর্থাৎ যদি তুমি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু জানো, যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু জানো, তাহলে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন করে জাস্ট হাফ গুণ করে দিবা, তাহলেই তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসবে। যেমন সামান্তরিকের ক্ষেত্রে শুধু আমরা দুইটা বাহুর ক্রস গুণন করেছিলাম, তো এই সামান্তরিকের ক্ষেত্রফলটাকে অর্ধেক করলেই তো ত্রিভুজ বের হয়ে আসে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে যেহেতু আমি দুইটা ভেক্টরের ক্রস গুণন করে ক্ষেত্রফলটা বের করেছিলাম, এখন ত্রিভুজের ক্ষেত্রে জাস্ট আমি হাফ গুণ করে দিব। তবে মাথায় রাখতে হবে এখানে কিন্তু ত্রিভুজের আমার সন্নিহিত বাহু দুইটা জানা থাকবে, এই এ এবং বি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু। তো ত্রিভুজে তো আসলে বিপরীত বাহু থাকার কোনো সুযোগই নেই, ত্রিভুজে যে দুইটা বাহু থাকে না কেন তারা সন্নিহিত বাহুই হবে। তাহলে আমরা মোটা তাকে মনে রাখবো, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু জানা থাকলে জাস্ট ওই দুইটা সন্নিহিত বাহুর ক্রস গুণনের মানটাই হচ্ছে তাদের ক্ষেত্রফল নির্দেশ করছে। আর যদি কর্ণ জানা থাকে তাহলে ওই কর্ণ দুইটার ক্রস গুণনের মানকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ক্ষেত্রফলটা পাচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রেও সেম, সন্নিহিত বাহুর ক্ষেত্রে আমরা সামান্তরিকে যেহেতু a ক্রস b দিয়ে পেয়েছিলাম, এখানে শুধুমাত্র হাফ গুণ করলে অর্ধেক অংশের অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসতেছে। তো আমি ক্রস গুণনের মোটা দাগে যে তিনটা ব্যবহার করে যে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারতাম, এই তিনটা প্রবলেমকে এখানে ক্যাটাগরাইজ করেছি, যাতে করে তুমি এক নজরে ক্রস গুণন ব্যবহার করে যে সমস্ত প্রবলেম সমাধান করা যায় সেগুলো তুমি মনে রাখতে পারো। তাহলে প্রথমে আমি একটু ছোট্ট করে রিভাইজ দিয়ে ফেলি। দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল তখনই হবে যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী ক্রস গুণনের মানটা 0, আর লম্ব একক ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন করে ওই ক্রস গুণনের মানটা দিয়ে ভাগ করে দেব। ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি সামান্তরিকের সন্নিহিত বাহু জানা থাকে শুধুমাত্র তাদের ক্রস গুণনের মান, আর যদি কর্ণ জানা থাকে তাদের ক্রস গুণনের মানকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করব, আর ত্রিভুজের ক্ষেত্রেও ক্রস গুণনের মানকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করব। তো এই হলো আমাদের মোটা দাগে ভেক্টর গুণনের ব্যবহার। দ্রুততম সময়ে ক্রস গুণনটাকে এবং ক্রস গুণনের ব্যবহারগুলোকে ব্যাখ্যা করে দিলেও তোমাদের মধ্যে অনেকেই এখন প্রশ্ন করবা, ভাইয়া কেন সমান্তরাল যাচাইয়ের ক্ষেত্রে আমরা ক্রস গুণন ব্যবহার করছি, আর কিভাবেই বা লম্ব একক ভেক্টর ইটা সমান a ক্রস b ডিভাইডেড বাই ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনের মান হয়, সেটা তো বুঝলাম। কিন্তু সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি ভেক্টর নির্দেশ হয়, তাহলে তাদের ক্রস গুণন দিয়ে ক্ষেত্রফল কিভাবে নির্দেশ করছে এইটা তো ব্যাখ্যা করলেন না। তো তাদের জন্য এই আগামী 2 মিনিট। তাহলে আমরা সামান্তরিকের সূত্র কি জানি, পরিমিতিতে আমরা পড়ে এসেছি না? সামান্তরিকের সূত্র হচ্ছে সামান্তরিকের ভূমি গুণন উচ্চতা। তো এখানে এই যদি আমি সামান্তরিকের ভূমি চিন্তা করি, উচ্চতাটা কি হবে? এই যে এইটা হবে আমার উচ্চতা, এইটা হবে আমার উচ্চতা, রাইট? তাহলে ভূমি তো জানি সরাসরি a ভেক্টর, আর উচ্চতাটা কি আমি জানি না? জানি না, কিন্তু বের করা যাবে। এইটা যদি আলফা হয়, এইটা যদি আলফা হয়, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এইখানে লম্বটা এটা হচ্ছে বি এর লম্ব উপাংশটা না? উপাংশ তো পরে এসেছে, উপাংশ তো খুব ভালোই বোঝো, এটা তো এমনিতেই মাথায় চলে আসবে তোমার, যে যদি এইটা আলফা কোণ হয়, এইটা হবে আমার বি সাইন আলফা এবং এইটুকু হবে আমার বি কজ আলফা। তো আমার বি কজ আলফাটা এখানে দরকারই নেই, আমার দরকার বি সাইন আলফাটা, কারণ এই বি সাইন আলফা দিয়ে আমার উচ্চতা নির্দেশ করছে। তাহলে এখানে সামান্তরিকের ভূমিটা যদি হয় এ, উচ্চতাটা যদি হয় বি সাইন আলফা, তাহলে এ বি সাইন আলফাটা, এই যে এ বি সাইন আলফাটা, এটা কি ভাইয়া? এই দুইটা ভেক্টরের ক্রস গুণনটা না? তার মানে এই দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণন করে দেই, তার যে মানটা বের হবে, তো ক্ষেত্রফলের ক্ষেত্রে তো আমাদের ক্ষেত্রফলের দিক বের করতে বলছে না, আমাদের ক্ষেত্রফলের মানটা চাইছে। তাহলে আমি জাস্ট তাদের ক্রস গুণনের মানটা যদি বের করে ফেলি, তাহলে আমার এই সামান্তরিকটার ক্ষেত্রফল বের হয়ে আসতেছে। তো ওই একই কারণে আমার ত্রিভুজের কি হয়, এটা যদি ত্রিভুজ চিন্তা করি, ওই একই কারণে ত্রিভুজের ক্ষেত্রফলটাও সেম ভাবে হয়। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি গুণন উচ্চতা, তো জাস্ট এই ক্ষেত্রফলে হাফ মাল্টিপ্লাই করলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তাহলে আমার মনে হয় যে ক্রস গুণনের সকল কনসেপ্ট তোমার মাথায় সেট হয়ে গিয়েছে। ক্রস গুণনের মান কিভাবে বের করবা, দিক কিভাবে বের করতে হয়, অর্থাৎ ডান হাতে স্ক্রু নিয়ম, এবং এর সাথে ভেক্টর গুণন ব্যবহার করে যে ধরনের প্রশ্নগুলো সমাধান করা যায়। কি কি ছিল মনে করো তো? দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা যাচাইকরণ, দুইটা ভেক্টরেরই লম্ব বরাবর একক ভেক্টর বা লম্ব একক ভেক্টর নির্ণয়, আর একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তো এই তিন ধরনের প্রশ্নরই আমরা কিছু বোর্ড প্রশ্ন সমাধান করে ফেলি, চলো।